কিন্তু এই আপনাদের চিঠিটা দেখাই, যিনি চিঠিটা দিয়েছেন তিনি কে? পরিষদীয় দলের তো কেউ নন, বিধানসভার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাহলে তিনি কেন চিঠি দিলেন? মিলছে না? তারা কি বোকা বোকা কথা সব বলেছেন আমি বলবো? একজন ফাঁস করে দিয়েছেন যে আমি তো সই করিনি, আমি তো সেদিন বাড়িতে ছিলাম। সই জাল করে ফেঁসে গেল তৃণমূল কংগ্রেস। এখন বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাওয়াই দুষ্কর হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। নিয়মকানুন মানলে সেটা হয়ে যাবে, হবে না তা নয়, কিন্তু ওই ভাইপোর পাকামির জন্য আজ ফেঁসাদে তৃণমূল নেতারা। আজকে আমি আপনাদের সেই চিঠিটা দেখিয়ে দেবো। আসলে জানেন তো, তৃণমূলের পাপের তো শেষ নেই, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে নিয়ম না মানা। কিন্তু ওই ভুলে গেছে যে তাদের সরকারটা নেই, বিধানসভায় এখন নিয়ম মেনে কাজ হবে, সরকার নিয়ম মেনে কাজ করবে, আর নিয়ম মানতে গেলেই পদে পদে তৃণমূলের পাপ ধরা পড়বে। পিসি আর ভাইপো একই বাড়ির, তো একই রক্ত শরীরে। দেখুন, রাজ্যের মানুষ তাকে বহিষ্কার করেছে, পরিত্যাগ করেছে, তবু তিনি নিয়ম মেনে পদত্যাগ করলেন না। এবং এখনো আমার মনে হয় তিনি মনে মনে নিজেকে মুখ্যমন্ত্রী মনে করেন। আর তার ভাইপো এখনো, তার কিছু নেই, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, তবু তিনি মনে করেন তিনি সর্বে সর্বা, তিনি যা বলবেন তাই হবে। বিধানসভায় যে চিঠিটা পাঠানো হয়েছিল, সেই চিঠিটা আমি আপনাদের দেখাবো কতটা ঔদ্ধত্যের। আর তারপরে যখন নিয়ম মেনে চিঠি দিতে বলা হলো, তখন চিঠি দিতে গিয়ে সই জাল, নিজের দলের বিধায়কদের সই জাল। সিআইডি তদন্ত শুরু করেছে, একের পর এক বিধায়কের বাড়িতে সিআইডির দল যাচ্ছে। কিভাবে তৃণমূলের এই পাপ হয়েছে সেই চিঠি সহ এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন ভাইপোর পাপে কিভাবে ফেঁসা দেয় তৃণমূল, পিসির প্রশ্রয়ে কিভাবে সই জাল করে ফেঁসা দেয় তৃণমূল, তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 77টি আসন, কিন্তু সেই বিজেপি প্রধান বিরোধী দল হলেও তাকে পদে পদে হেনস্থা করা হয়েছে, সব নিয়ম মানা হলেও। কিন্তু এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা 79, তাতে প্রধান বিরোধী দলের মর্যাদা তারা পাবে, কারণ 294-এর 10%, সেটা তো তাদের হয়ে যাচ্ছে, হয়ে অনেকটাই বেশি। কিন্তু তারা এখনো বিরোধী দলের মর্যাদা পায়নি, বিধানসভায় বিরোধী দলনেতার ঘর পায়নি, কিছুই পায়নি। আর সেটা নিয়ে নাটক করা হচ্ছে, সেই নাটকটা প্রথমে আপনাদের দেখাই, তারপরে বলবো কিভাবে আসলে ফেঁসে গেছে তৃণমূল। দেখুন, এই যে ছবিটা দেখছেন, এইটা আমাদের রাজ্য বিধানসভায় স্পিকারের ঘর, আর দরজার সামনে বসে রয়েছেন তৃণমূলের পক্ষে বিরোধী দলনেতা বলে ঘোষিত, আসলে সিদ্ধান্ত হয়েছে, দিদিমণি বলেছেন শোভনদেব হবে, তিনি বসে আছেন। আর তার পাশে একটা বাংলা প্রবাদ আছে না, ছাই ফেলতে ভাঙা কুলো, সেটা এখন তৃণমূলের ক্ষেত্রে বদলে গেছে ছাই ফেলতে ভাঙা কুনাল। তারা যেখানে পাপস থাকে সেখানে বসে আছে, আর বসে রাজ্যবাসীকে দেখাচ্ছে দেখো আমরা বিরোধী দলের মর্যাদা পাচ্ছি না, ঘর পাচ্ছি না, প্রবীণ বিধায়ক কি করা হচ্ছে। এই যে বসে থাকার দিনটা, এই দিন বিধানসভায় কি ঘটেছিল গল্পটা আপনাদের বলবো। কিন্তু কেন এখনো বিরোধী দল হয়ে উঠতে পারলো না তৃণমূল? তারা ভিকটিম কার্ড খেলছে, বিজেপি হতে দিচ্ছে না, কিন্তু আসলে কি ঘটনা সেটা ফাঁস করব। অনেকটাই ফাঁস হয়ে গেছে, সবাই জেনেছেন কিছু কিছু, কিন্তু আমি গোটা কাহিনীটা আজকে আমাদের বলবো। সেদিন বিধানসভায় এই কর্মসূচিটা ছিল না, শোভনদেব চট্টোপাধ্যায় ছিল না, কুণাল ঘোষ। এখন দেখবেন তৃণমূলের এই যে এত শক্তি নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, তারপর সকলে যখন রাজ্য সরকারকে সহায়তার কথা বলছেন, তখন অনেক ফুটল আর চালনি কুণাল ঘোষ একা নানা কিছু ধরে সূচের ছিদ্র খুঁজছেন। এখনো তো সরকারটার বয়স 1 মাস হয়নি, তার মধ্যে এটা কেন ওটা কেন সেটা কেন, তিনি ছাড়া কিন্তু কেউ নেই বাজারে। ওই বললাম না, ছাই ফেলতে ভাঙা কুণাল, নতুন প্রবাদ বাংলায়। যাই হোক, তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেন চলুন চলুন আমরা গিয়ে একটুখানি বিপদে ফেলি। গিয়ে দুজনে মিলে আমাদের স্পিকার রথীন্দ্রনাথ বসুর ঘরের সামনে তারা বসে পড়েন। এরপর যথারীতি স্পিকার অনুমতি দেননি তাদের দেখা করার জন্য, সেটা আইনত কারণেই আমি বলছি সেটা। এরপরে একে একে বিধানসভার ছুটির সময় হয়ে যায়, সকলে কর্মীরা চলে যান, সাংবাদিকরাও চলে গেছেন, ওনারা বসেছিলেন। একটা সময় আলো নিভে যায়, স্পিকার তার বেরোনোর যে রাস্তা সেখান দিয়ে বেরিয়ে চলে যান, তারপরে দুজনে মশা মারতে থাকেন, তারপরে একটা সময় নিজেরা নিজেরা উঠে চলে যান। তারপরে ছবি প্রচার করে একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা হচ্ছে। কিন্তু ঘটনাটা কি ঘটেছে সেটা আপনাদের আমি দেখাই। প্রথমে দেখুন, তৃণমূলের এখনো পর্যন্ত তাদের বিধায়ক রয়েছে 79 জন,
তার মধ্যে রেজলিউশনে সই করেছেন 70 জন। আমার কাছে যা খবর তাতে 40টির বেশি সই জাল। নিজের বিধায়কদের সই কেন জাল করতে হলো সেটাও আপনাদের বলবো। দেখুন, প্রথমে জেতার পর একটা নিয়ম হচ্ছে পরিষদীয় দলের পক্ষ থেকে নেতা নির্বাচন করতে হয়। বিজেপির পক্ষ থেকেও শুভেন্দু অধিকারীকে পরিষদীয় নেতা নির্বাচন করা হয়েছে, তারপর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু তৃণমূলের তো তা হয় না। তৃণমূলে তো হচ্ছে একজন সিংহাসনে বসে থাকেন, তার মুখনিসৃত বাণী হচ্ছে সিদ্ধান্ত। কোনো গণতন্ত্রের বালাই নেই দলটায়, কারো মতামত নেওয়া হয় না। তো তিনি সিদ্ধান্ত নিলেন, এ ওই হবে, ও সেই হবে, তিনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিন্তু নিয়ম মাফিক বিধানসভার সচিবালয়কে জানাতে হয় যে আমাদের দল, পরিষদীয় দল, যে 79 জন বিধায়ক আমরা জিতেছি, সেখানে মমতা ব্যানার্জির সইও থাকবে না, কারণ তিনি হেরে গেছেন। তার সই থাকবে না, তার নামও থাকবে না সেই চিঠিতে। পরিষদীয় দল সিদ্ধান্ত নিয়েছে ইনি বিরোধী দল নেতা হবেন, ইনি মুখ্য সচেতক হবেন, এই সব সিদ্ধান্তগুলো নেওয়া হবে। কিন্তু এই আপনাদের চিঠিটা দেখাই, আপনারা স্ক্রিনে আরো স্পষ্ট করে চিঠিটা দেখুন। এই চিঠিটা লিখেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, মানে আঞ্চলিক দল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক একদম অভিষেক ব্যানার্জি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, লিডার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টি লোকসভা। তিনি লোকসভার নেতা, বিধানসভায় কিন্তু তার কিছু নেই, কোনো অধিকার নেই, তিনি দলের একজন সাংসদ। তিনি এআইটিসি প্রেস রিলিজ 9 মে 2026 বের করেছেন এবং এটাই চিঠি আকারে গেছে বিধানসভায়। তাতে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে এই 18তম বিধানসভা পশ্চিমবঙ্গে, তাতে লেখা হয়েছে লিডার্স অফ অপোজিশন, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তার 2 জন ডেপুটি অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়, এবং 3 নম্বরে চিফ হুইপ মুখ্য সচেতক জনাব ফিরহাদ হাকিম। এই চিঠিটা গেছে। তো খুব স্বাভাবিকভাবেই বিধানসভা থেকে প্রশ্ন তোলা হয়েছে, যিনি চিঠিটা দিয়েছেন তিনি কে? পরিষদীয় দলের তো কেউ নন, বিধানসভার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তাহলে তিনি কেন চিঠি দিলেন? দেখুন সইটা দেখুন, এখানে তার অফিসের ঠিকানা 9 নম্বর ক্যামাক স্ট্রিট। এই যে বলা হয় না ক্যামাক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের ঠিকানা সেক্রেটারিয়েট লেখা হয়েছে, আর দলের ঠিকানায় পিসিমণির বাড়ির ঠিকানা। ঠিক আছে, ওটাই তো দলের মূল কার্যালয়। এই চিঠিটা পাঠানোর পর বিধানসভার সচিবালয় বলে এই চিঠিটা বৈধ নয়, এবার একটা চিঠি দিতে হবে যাতে পরিষদীয় দল রেজলিউশন নিয়েছে। এটা কিন্তু বিজেপিকেও দিতে হয়েছে, বিজেপিকেও দিতে হয়েছে যে আমাদের রেজলিউশন, শুভেন্দু অধিকারী আমাদের নেতা, তিনি মুখ্যমন্ত্রী হবেন, তারপর তিনি মন্ত্রিসভা গঠন করবেন ইত্যাদি। তারপর তিনি ঘর পেয়েছেন, সবকিছু পেয়ে গেছেন। কিন্তু বিরোধী দল নেতা ঘর পাবেন কি করে যদি চিঠিটা না দেয়? এইবার চিঠিটা দেওয়া হয়েছে। চিঠিটা পাওয়ার পরে আপনারা জানেন এই চিঠিটা দেওয়া নেওয়ার আগেই বিধানসভার প্রোটেম স্পিকার হন তাপস রায়, তার কাছে সব বিধায়করা শপথ নিতে গেছিলেন। শপথ নেওয়ার পর প্রত্যেককে সই করতে হয়েছে, সই তারা করেছেন। তার যে স্পেসিমেন সই রয়েছে, দেখা যাচ্ছে যে রেজলিউশন নেওয়া হয়েছে তাতে যে সইগুলো, সেই সইগুলো মিলছে না। চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তাদের বাড়িতে ইতিমধ্যেই সিআইডি গেছে, তাদের অরিজিনাল সইয়ের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, মিলছে না। তো মিলছে না, তারা কি বোকা বোকা কথা সব বলেছেন আমি বলবো। একজন ফাঁস করে দিয়েছেন যে আমি তো সই করিনি, আমি তো সেদিন বাড়িতে ছিলাম, সেটা বলছে। কিন্তু দেখুন এই যে চিঠিটা আমি দেখালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এটা হচ্ছে 9 মে তার তারিখ, 9 মে 2026, আর রেজলিউশনটার যে ডেট সেটা হচ্ছে 6 মে 2026। আচ্ছা, যদি 6 মে রেজলিউশন হয়ে থাকে, সেটা নাকি কালীঘাটের ওই বাড়িতেই নাকি হয়েছে, তাহলে 9 মের চিঠিটা প্রকাশ করা হলো কেন? সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল 9 মে যে আমাদের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক জনাব ফিরহাদ হাকিম ইত্যাদি জানানো হয়েছিল, কিন্তু তারপরে কেন রেজলিউশন দেওয়া হলো ব্যাকডেটের? তাহলে কি রেজলিউশনটা চাপে পড়ে নিয়ম মানতে বাধ্য হয়ে ব্যাকডেটে করা হয়েছে? আর যখন এটা করা হয়েছে তখন বিধায়করা উপস্থিত ছিলেন না, অথবা ততদিনে বিধায়করা কালীঘাটের ছায়া মানানো বন্ধ করে দিয়েছেন, তাই তাদের সই ডান হাতে বাঁ হাতে এদিক সেদিক করে জাল করা হলো। দেখুন, আইনসভা তো বিধানসভা, জোচ্চুরি পঞ্চায়েত থেকে নবান্নের শীর্ষ মহল পর্যন্ত সর্বত্র হয়েছে, কিন্তু আইনসভায় বেআইনি কাজ। এই তৃণমূল না মনে করে ওরা ধরাকে সরা জ্ঞান করে। বিজেপি যখন বিরোধী দল হলো তখন মুকুল রায়কে নিয়ে গিয়ে পিএসসি চেয়ারম্যান করা হলো, যেটা বিরোধী দল থেকে করা উচিত। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কোর্টে বলছেন না না না, মুকুল রায় তো তৃণমূলে আসেননি, উনি বিজেপিরই আছেন, তাই করা হয়েছে। অথচ আমরা সবাই তো দেখেছি ভাইপো পিসি মুকুল রায়কে, সপুত্র শুভ্রাংশু ছিল, তাদেরকে ভোটের ফলের কয়েকদিনের মধ্যে জয়েন করিয়েছিল। এরপরে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক ছিলেন, তিনিও তৃণমূলে চলে গেলেন।
মুকুল রায় যখন পিএসসি চেয়ারম্যান পদ ছেড়ে দিলেন, তখন সেই পদে বসানো হলো কাকে? কৃষ্ণ কল্যাণীকে। বলা হলো না না, উনি তো বিজেপিতেই আছেন, অথচ তিনি তৃণমূলে জয়েন করেছেন। এই আইন ভাঙার কাজটা না তৃণমূল মনে করে যে, এখনো মনে করে আমরা যা বলবো সেটাই আইন। শুধু পিসি মানে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী আমাদের সততার প্রতীক, তার সততার নমুনাটা দেখুন। তিনি মনে করেন তিনিই মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে যা বার হবে সেটাই সত্য, সেটাই আইন। একবার এক সাংবাদিককে তিনি বলেছিলেন, আমি যখন ঘুম থেকে উঠি সেটাই সকাল, সেটা বেলা 11 হোক, 12 হোক, দুপুর 2টো হোক। তার কথাতেই তো এই রাজ্যে সূর্য উঠতো, সূর্য অস্ত যেত, কিন্তু এখনো মানতে পারছেন না, তাই এই কাণ্ডটা করেছেন। কিন্তু এখন যখন ধরা পড়ে গেছে, এখন তো বিধায়কদের সই করাতেই হবে। সেই সই করার পর তৃণমূল নিজের পছন্দ মতো বিরোধী দলনেতা, মুখ্য সচেতক বাঁচতে পারবে তো? মানে পছন্দ মতো বলতে চাইছি আমি পিসি ভাইপোর পছন্দ মতো। এখন তো বিধায়করা নির্বাচন করবেন যদি হয়, কারণ 40টার বেশি সই জাল করা হয়েছে। প্রথমত 79 জন বিধায়ক, তার মধ্যে 70 জনের সই আছে চিঠিতে। ওই চিঠিটা দেখানো যাবে না, কারণ ওটা তদন্তের মধ্যে রয়েছে। কত অসম্মান করা হয়েছে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন। আপনারা বলবেন তাহলে কি তিনি প্রতিশোধ নিচ্ছেন? যদি প্রতিশোধ নিতেন তাহলে কিছু বলার ছিলও না, কিন্তু এটা প্রতিশোধ নয়, এটা আইন মানতে গিয়ে দেখা যাচ্ছে। পাশাপাশি 2টো সই রেখে দেখা যাচ্ছে 2টো সই 2 রকমের। কয়েকদিনের মধ্যে একজন বিধায়ক তিনি কি করে করেন এই কাজটা? আর কুণাল ঘোষ তিনি বলছেন বিরোধী দলনেতাকে স্বীকৃতির চিঠি দেওয়া হচ্ছে না, বিরোধী দলনেতা ও বিরোধী পক্ষকে ঘর দেওয়া হচ্ছে না, আমাদের পরিষদীয় দলের বৈঠকে মানে বিধানসভা ভবনে ডাকা যাচ্ছে না। আরে কিসের বিরোধী দলনেতা? পিসি ভাইপো বলে দিলেই তিনি বিরোধী দলনেতা? পরিষদীয় দলের রেজলিউশনটা কোথায়? এটা চাওয়ার পর যেটা দেওয়া হলো সেটাও তো ব্যাকডেটেড। ইতিমধ্যেই নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ 4 জনের বাড়িতে সিআইডির দল গেছে। কি করে গেল? এটা বিজেপি নয়, বিধানসভার সচিবালয় একটি মামলা করে, থানায় ডায়েরি করেছে যে সই জাল হয়েছে। এরপরে সিআইডি হানা দেয়, এবং দেখুন নয়না বন্দ্যোপাধ্যায়, ওই কুণাল ঘোষ নয়না বন্দ্যোপাধ্যায় ছাড়াও ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম আর ডোমজুরের বিধায়ক তাপস মাইতির বাড়িতেও সিআইডি গেছিল। তারা কি কি সব মজার মজার কথা বলছে, শুনলে আশ্চর্য লাগে। আমি খালি ভাবছি যে একটা দল নয়, পেশা যদিও, কিন্তু সেই পেশাতেও একটা যদি কোম্পানি খোলা হয় তাতে তো নিয়ম থাকে। ডিরেক্টর তিনি একটা সিদ্ধান্ত নেবেন, তারপরে সেই ডিরেক্টরাল বোর্ড থাকবে, অনেক কিছু থাকবে। তো গণতন্ত্রতে তো ডিক্টেটরশিপ চলে না, সেটা তিনি তার বাড়িতে চালান, তিনি তার দলে চালান, হতে পারে। তারিখেরও গড়মিল আছে ওই চিঠির মধ্যে। প্রথম দিন তৃণমূল পরিষদীয় দলের যে বৈঠক হয়, বৈঠকের পর শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে ভাইপোর চিঠি ইত্যাদি যায়। এরপরে প্রোটেম স্পিকার তাপস রায়ের সামনে তৃণমূলের যে সই, সেই সইগুলো মিলছে না কেন, এইটা দেখে বিধানসভার সচিবালয় থেকে হেয়ার স্ট্রিট থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর হেয়ার স্ট্রিট থানা সেটা সিআইডিকে দিয়েছে। এবার লালবাজারের যারা হস্তাক্ষর বিশেষজ্ঞ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, তাদেরকে দেখানো হয়, তারা ধরে ফেলেছেন। ধরে ফেলার পর দেখা যাচ্ছে হ্যাঁ, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডির দল গেছে তিনি ছিলেন না, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান, আবার গেছেন। তখন নয়না বলছেন আমি 5 বারের বিধায়ক, আমাকে এটা অসম্মান করা হচ্ছে। অথচ তিনি সই করেছেন ক্যাপিটাল লেটারে, এবং বলছেন যেখানে নাম লেখার জায়গা ওখানে ক্যাপিটাল লেটারে লিখে দিয়েছি, তারপর তারিখ লিখে সই করার জায়গাটা খুঁজে পাইনি, তাই ক্যাপিটাল লেটারেরটাই সই। আপনারা ভাবুন, ব্যাংকে টাকা তুলতে গেলেও যদি ওই ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখে দেওয়া হয় তাহলে কি টাকা তোলা যায়? কোনো আইনি কাজ করা যায়? প্যান কার্ডের সইয়ের সঙ্গে মিলছে না নয়না বন্দ্যোপাধ্যায়ের সই। তিনি বলছেন আমি বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে জানান, কিন্তু তিনি তো বিরোধী দলনেতা নন এখনো। নয়না বাড়ি ফেরার পর আবার সিআইডির দলে তাদের মধ্যে মহিলারা ছিলেন, সবাই মিলে তারা গেছেন, তখন বলেছেন এটা আমার কাছে অপমানজনক ইত্যাদি ইত্যাদি। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন আমি এ নিয়ে মুখ খুলব না। কেন মুখ খুলতে যাবেন বলুন? কুণাল ঘোষ বুদ্ধিমান, তিনি সমাজ মাধ্যমে সবসময় আছেন, কাকে কি চিমটি কাটতে হবে, কি করতে হবে, যে কোনো কিছু খুঁটি নাটি নিয়ে এখনো সেনাপতি দলনেত্রী মাঝে মাঝে চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই সময় তিনি খবর পেয়ে বাড়িতে ছিলেন না, নাকি অন্য কাজে আগে থাকতেই গেছিলেন, এটা নিয়ে উনি লিখবেন, আমি জানি লিখবেন। তো নয়না বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি ওই সইটা বড় হাতের করে ফেলেছি, কিন্তু কুণাল ঘোষ বলেছেন ফোনে যে দেখুন আমি এখন বাড়িতে নেই, অন্য কাজে, আমি 2-1 দিনের মধ্যে থানায় যাব, মানে থানায় গিয়ে দেখাবো আমার দেখুন প্যান কার্ডে এই সই আছে।
তাহলে আমার এইটা হচ্ছে রেজলিউশনের সই, এইটা হচ্ছে শপথ নেওয়ার সময়ের সই। যদি না মেলে, মিলবে না এটা বুঝতে পেরে গেছেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম। তার বাড়িতে যখন সিআইডি আধিকারিকরা গেছেন, তারা বলছে 6 মে মানে যেদিনকে রেজলিউশন হয়েছিল বলে তৃণমূলের দাবি, সেদিন তো আমি বাড়ি থেকে বের হইনি, আমি তো ওইরকম কোনো বৈঠকে যাইনি, এ আমার সই নয়। এ সই কে করলো? একজন বিধায়ক, তৃণমূলের বিধায়ক বাহারুল ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন। লাস্টে তিনি বলছেন সইটা কি ভূতে করলো? তৃণমূল এরকম প্রচুর ভূত, ওই তো লক্ষ্মীর ভান্ডারে হাত দিতেই বেরিয়ে এসছে, পুরুষ মানুষও লক্ষ্মীর ভান্ডার পেতেন। তিনি যেটা বলেছেন সেটা মেনে নেওয়া না গেলে খুব মজার, বলেছে দুর্নীতির সরকার, দুর্নীতির টাকা দিয়েছে, আমি নিয়ে নিয়েছি। আমার কাছে যা খবর আছে তাতে সিআইডির এই অভিযান চলবে। ফলে তৃণমূলের পক্ষে না ওই যা যা চাই এই রেজলিউশন দিয়ে সম্ভব নয়, নতুন করে রেজলিউশন করে জমা দিতে হবে। এটা বিধানসভার সচিবালয়ের সঙ্গে কথা বলে আমি যা জেনেছি, 40-এর বেশি সই জাল। আসলে কি হয়েছিল? আসলে যেটা হয়েছিল, যখন বিধানসভার পক্ষ থেকে বলা হয় যে রেজলিউশন জমা দিতে হবে, তখন তড়িঘড়ি এই ভাইপোর বুদ্ধিতে, বিধায়করা বলছেন ভাইপোর বুদ্ধিতে একটা ব্যাকডেটের রেজলিউশন করা হয়। কিন্তু ততক্ষণে তৃণমূলের অধিকাংশ বিধায়ক কালীঘাটের ছায়া মারাচ্ছেন না, তারা ফোন তুলছেন না ধরলে। তাদেরকে একটা কর্মসূচিতে ডাকা হয়েছিল, সেখানেও তারা হকার উচ্ছেদ টুচ্ছেদ নিয়ে ডাকা হয়েছিল, সেখানে তারা আসেননি। 79 জন বিধায়ক তাদের অর্ধেককেই ধরে রাখতে পারছে না। বিজেপি বিরোধী থাকাকালীন 5 বছরে 77, দুটো উপনির্বাচনে হেরে যায় 75, সেখান থেকে 69-এ নেমেছিল। ডেডিকেশনটা দেখুন। আর ভোটের ফল ঘোষণার দিন 7-এর মধ্যেই অর্ধেকের বেশি বিধায়ককে এক করা যাচ্ছে না, মানে অর্ধেককেও করা যাচ্ছে না। এটা আরো ভালো। মানে একটা দল সে কত রকম ভাবে দুর্নীতি করতে পারে সেটা হেরে যাওয়ার পরেও দেখিয়ে চলেছে এই পিসি আর ভাইপো। এর মধ্যে তো পিসি চোর চোর ধ্বনি শুনে ফেলেছেন, কিন্তু ভাইপো এখনো পর্যন্ত চোর চোর ধ্বনিটা শোনেননি। তিনি শুনতে চান, তিনি শুনতে চান বলে খুব তাড়াতাড়ি নাকি তিনি বাড়ি থেকে বের হবেন, বেরিয়ে ওই সোনারপুর দক্ষিণে আর বেলেঘাটায় যাবেন। এই সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র প্রার্থী হয়েছিলেন, আর বেলেঘাটায় তো কুণাল ঘোষ। এই দুজনকার নাম কাটানোর জন্য ভাইপো প্রচুর চেষ্টা করে পিসির কাছে হেরে যান। এখনই দুজনকার এলাকাতেই তিনি যাচ্ছেন, শোনা যাচ্ছে, মানে যেতে চান। কি করে যাবেন আমি জানি না। তার Z+ ক্যাটাগরি নেই, তার অতগুলো গাড়ির কনভয় থাকবে না। তিনি যে হুমকি দিতে অভ্যস্ত গাড়ির মাচায় উঠে, মানে বনেটের ওপর দাঁড়িয়ে, সেসব তো নাকি ছাদ কি বলে ওর ওপর দাঁড়িয়ে আর কি, সেসব তো পারবেন না। পাশে আইপ্যাকের কর্মীরা থাকবে না। দুজন কনস্টেবলকে নিয়ে কি করবেন? নাকি ভাড়া করা ওই বডিগার্ড পাওয়া যায়, সেসব নিয়ে হয়তো যাবেন উনি। সেটা যে কোনো ব্যক্তি করতে পারেন, তাতে তো কোনো আইনি বাধা নেই। সাংসদ হিসেবে যেটুকু নিরাপত্তা পাওয়ার কথা তার বাইরে কিছু নেই। কি করে যাবেন আমি বুঝতে পারছি না। এরপর চোর চোর ধ্বনি উনি শুনবেন, শুনে আবার কি বলবেন? ভালো করেছেন যে বেলেঘাটা বেঁচেছেন। ছাই ফেলতে ভাঙা কুলো তখন কিছু না কিছু বলবে, আমাদের সেনাপতিকে এত কথা বলা হলো কেন? কদিন আগেই তিনি আকারে ইঙ্গিতে সেনাপতিকে কচ্ছপ বলেছেন, যে নাকি মাথা ঢুকিয়ে ফেলেছে খোলসের ভেতরে। এবার বলবেন দেখুন কচ্ছপ জেগে উঠেছে, নাকি তেল দেবেন, দেখা যাক। কিন্তু তার আগেই সিআইডি যে তদন্ত শুরু করেছে, তাতে কিন্তু তৃণমূলের কপালে সত্যি দুঃখ আছে। আমি এখনো জানি না যে বিধানসভায় জাল সই জমা দেওয়ার আইনি শাস্তি কি কি হতে পারে। আমি তো শুধু হেনস্থা, নির্লজ্জতার বহিঃপ্রকাশ, মানুষের কাছে মানে পরিত্যক্ত, তারপরেও মানুষ ঘৃণা করবে এটা নিশ্চিত। এরপরেও তো কিছু আইনি বিষয় থাকে। সিআইডি যখন তদন্ত করছে, একটা রিপোর্ট জমা দেবে, তার ভিত্তিতে কারা কার সই জাল করার চেষ্টা করলো, কারণ সই জাল একটা বড় অপরাধ, এবং সেটা আইনসভার সচিবালয়ে জমা পড়েছে। কঠিন, খুব কঠিন। পিসি ভাইপোর চেয়েও কঠিন তাদের দলটাকে টিকিয়ে রাখা, মানে পেশাটাকে টিকিয়ে রাখা। ওই কথাটা যেটা রোজ বলি, আবার বলি, ইউটিউব এই চ্যানেলের মেম্বারশিপ সুবিধা চালু করেছে। পিনাক্কি বলছে পাশে যারা দাঁড়াতে চান, এবং বিশেষ বিশেষ কিছু সুবিধা তাদের জন্য অপেক্ষা করছে। যারা নিতে চান তারা মেম্বারশিপ নিতে পারেন। ইতিমধ্যেই অনেকে করেছেন, আরেকটু সংখ্যা বাড়লেই সেই বিশেষ সুবিধা অপেক্ষা করছে আপনাদের জন্য। কিন্তু তৃণমূলের জন্য কোনো কিছু অপেক্ষা করছে না,
অন্ধকার ছাড়া। ওই পেশাটার নাম বা দলটাই বলি, তার নাম এখন অল কালীঘাট তৃণমূল কংগ্রেস। কালীঘাটে শুরু, কালীঘাটেই শেষ। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।